হাই, আমি অরিন্দম ব্যানার্জি। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল অরিন্দম ব্যানার্জি, এ কমন ম্যান উইথ ডিফারেন্ট আইডিয়াস। আজকে শেয়ার মার্কেটের সহজ পাঠ, মনে হয় এটা আমার 18 নম্বর পর্ব। এতদিন ধরে রেজাল্ট বেরোনোর পরে 3 মাস আমি যে ভিডিওগুলো আপনাদের দেখানোর বা বোঝানোর চেষ্টা করেছি, তার মাধ্যমে আমি একটাই চেষ্টা করেছি যে নর্মাল সাধারণ মানুষ যাতে শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে গেলে তাকে কী জিনিস মেনটেন করতে হবে। আজ একটু আগে আমি একটা ক্লাস নিয়েছি, সেই ক্লাসের বোর্ড ওয়ার্কটা এখানে রয়েছে। আমার মনে হলো যে এইটা নিয়ে একটা ভিডিও করার খুব দরকার। এই ভিডিওতে আমি যে কথাগুলো বলবো, এই বোর্ড ওয়ার্কটা একটু পরে আমার স্টুডেন্ট এটাকে জুম করবে। আপনারা প্রত্যেকটা আইটেম একটা স্ক্রিনশট করে নেবেন, দিয়ে সেটা খাতায় লিখে রাখবেন। আমি প্রত্যেকটা পয়েন্ট নিয়ে কথা বলার চেষ্টা করব এবং বলবো। দেখুন, এটা এত বছরের আমার নির্যাস। একজন নর্মাল ডিটেলার, খুব সাধারণ বাঙালি, খুব সাধারণ ইনভেস্টর, এটা যে কোনো দেশের ক্ষেত্রে ঠিক, বাংলাদেশের ক্ষেত্রেও ঠিক, যে কোনো আর্থিক সঙ্গতিওয়ালা মানুষ যে শেয়ার মার্কেটে কিছু ইনভেস্ট করতে চাইছে, ইজ এ সাইড বিজনেস দেখতে চাইছে, তাদের জন্য এর থেকে সহজ উপায় আমার এত বছরের ধরে যেটা আমি বুঝেছি, এর থেকে সহজভাবে হয়তো আর বলা যায় না। এইবার নর্মাল রিটেলার থেকে প্রফেশনাল ইনভেস্টর হতে গেলে নিজের সাইকোলজিক্যাল যে চেঞ্জগুলো থাকার দরকার, অবশ্যই টাকা একটা দরকারি জিনিস, কিন্তু আমার মনে হয় ইনভেস্ট করার জন্য প্রচুর টাকা নিশ্চয়ই দরকার, কিন্তু অল্প টাকা তো ইনভেস্ট করা যায়। আবার প্রচুর টাকা ইনভেস্ট করতেও বিভিন্ন রকম সাইকোলজিক্যাল ব্যাপার থাকে। কেউ একটা স্টকেই সব টাকা ইনভেস্ট করেন, এ নিয়ে অনেক যুক্তিতর্ক আছে। কেউ কয়েকটা স্টকে ইনভেস্ট করেন। কিন্তু আমি বলছি ট্রেডিং, ইনভেস্টিং, আপনার কাছে যত টাকা থাকুক, আপনি যতই ইনফরমেশন গ্যাদার করে থাকুন, মূল স্টক মার্কেট ইনভেস্টিং একটা বেসিক স্ট্রাকচারের ওপর দাঁড়িয়ে আছে। এই ইনভেস্টিং স্ট্রাকচারটাই আমি এই বোর্ডে আজকে লিখেছি। এবার একটু জুম করে নিয়ে এসছে, আমি বলতে শুরু করি। রিটেলার থেকে প্রফেশনাল ইনভেস্টর একটা নিয়ম মানা পথ। আপনি যদি ভাবেন এটা একটা বিজনেস, তাহলে এই বিজনেস করার জন্য এই নিয়মগুলো মেনে যদি কাজটা করা যায়, এটা পরীক্ষিত প্রমাণিত যে এটা থেকে কিন্তু লাভ হয়, এইভাবেই লাভ হয়। বোর্ডটা দেখা যাচ্ছে? দেখুন, আমি এখানে রিটেলার থেকে প্রফেশনাল ইনভেস্টর একটি নিয়ম মানা পথ, এটা একটা বিজনেস। এই বিজনেস অনুযায়ী আমি দুটো ভাগ করেছি, একটা এ, একটা বি। এতে 8 পয়েন্ট এজেন্ডা আছে, 8টা পয়েন্ট আছে, আর বিতে 4 স্টার মানে 4টে করণীয় কাজ রয়েছে। তাহলে বলতে শুরু করি। এটা দেখা যাচ্ছে তো বোর্ডটা? ঠিক আছে। এ, এক, ট্রেন্ড। এটা একটা স্ক্রিনশট করে রেখে দেবেন বা এটা নোটস নিয়ে রাখুন, আমি প্রত্যেকটায় ব্যাখ্যা করব। এ 8টা পয়েন্ট কি? ট্রেন্ড মানে মার্কেটের ট্রেন্ড বোঝা, আপ না লো। 2, মুভমেন্ট। একটা কথা মনে রাখবেন, ট্রেন্ড আর মুভমেন্ট দুটো এক নয়, এটা একটু পরে আমি বুঝিয়ে দিচ্ছি। 3, রিস্ক। 4, টাকার ভাগ। 5, সাইকোলজিক্যাল ফ্যাক্টর। মূলত 8 পয়েন্টের মধ্যে এই 5টা বিজনেসের যেন একটা প্ল্যান। পৃথিবীর যে কোনো বিজনেস, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো মানুষ তার মূলধন নিয়ে যেটা করতে চায়, তার জন্য তার প্রথম যে 5টা, এটা একটা বিজনেস ম্যানেজমেন্টেরও ব্যাপার। কিন্তু এই ভিডিওটা দেখে আপনি এটা চক আউট করতে পারবেন যে আপনার ইনভেস্টিং বা বিজনেস প্ল্যান কি হওয়া উচিত। এভাবে ট্রেডিংও করা যায়। তার একবার বলি, 8টা পয়েন্টের মধ্যে ট্রেন্ড, মুভমেন্ট, রিস্ক, টাকার ভাগ আর সাইকোলজিক্যাল ফ্যাক্টর। তারপরে 3টে খুব ইম্পর্টেন্ট জিনিস, স্টপ লস কিংবা অ্যাভারেজ, ট্রেডিং অ্যান্ড ইনভেস্টমেন্ট গোল। আপনার ট্রেড বা ইনভেস্টমেন্টের গোল কি, লক্ষ্য কি। আর 8 হচ্ছে টাইম অ্যান্ড টাইমিং। এইটা একটা দারুণ ইম্পর্টেন্ট বিষয়। তাহলে আবার একবার বলি, 8 পয়েন্ট এজেন্ডা। এতে ট্রেন্ড, মুভমেন্ট, রিস্ক, টাকার ভাগ, সাইকোলজিক্যাল ফ্যাক্টর, স্টপ লস, ট্রেডিং অ্যান্ড ইনভেস্ট গোল্ড, আর 8 নম্বরে টাইম অ্যান্ড টাইমিং। এবার আসি বিতে। এইটা মূলত ইনভেস্টের জন্যই, তার একটাই কারণ, এইটা পিওরলি ইনভেস্টের জন্য করা। এন্ট্রি অ্যান্ড এক্সিট, এটা ট্রেডিংও হতে পারে, কিন্তু ইনভেস্টের এন্ট্রি আর এক্সিট পয়েন্টটা খুব ইম্পর্ট্যান্ট। হোল্ডিং, দেখুন, মুভ প্লাস, হোল্ডিং, মুভ মাইনাস। এখানে মুভ মানে মুভমেন্ট বলছি। আপনার হোল্ডিং, যে স্টক আপনার রয়েছে, যে পোর্টফোলিও রয়েছে, সেটা প্লাসের দিকে মুভ করছে না মাইনাসের দিকে মুভ করছে। আর সেক্টর সেন্টিমেন্ট, এই 4টে ইনভেস্টের জন্য একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। এইবার স্ক্রিনশট নিয়ে রাখুন, এটাকে নিয়ে খাতায় লিখে রাখুন। এইবার আমি প্রত্যেকটা পয়েন্টকে কিছুটা করে বলছি, যেটা আপনাদের কাজে লাগবে। আসি প্রথম পয়েন্ট,
8 পয়েন্টের প্রথম ট্রেন্ড নিয়ে আমি অলরেডি অনেক ভিডিওতে বলেছি যে আপনারা লাইন চার্ট দেখতে পারেন, ক্যান্ডেলস্টিক চার্ট দেখতে পারেন, বার চার্ট দেখতে পারেন। খুব ইজি, স্টকটা বাড়তে বাড়তে যাচ্ছে না স্টকটা পড়তে পড়তে যাচ্ছে। সবার আগে আমাদের বোঝার দরকার ট্রেন্ড। এই ট্রেন্ড শেয়ার মার্কেটের হতে পারে, এই ট্রেন্ড কোনো স্পেসিফিক সেক্টরের হতে পারে। যেমন ধরুন ফার্মা সেক্টর আছে, ফার্মা সেক্টরের শেয়ারগুলো কিরকম বাড়ছে। অনেকের অ্যাপসে হিট ম্যাপ দেখায় যে এর মাধ্যমে কোন সেক্টরগুলো চলছে। এনএসসি সাইটেও, এটা www.nscindia.com, এখানেও আপনি কিন্তু আজকের দিনে কোন সেক্টরগুলো প্লাস কোন সেক্টরগুলো মাইনাস এটা দেখা যায়। কিন্তু মূলত ইনভেস্ট করতে গেলে তো আর আজকের মুভমেন্ট নিয়ে ব্যাপার নয়। আপনি ইনভেস্ট করতে চাইছেন, আমি আবার বলি, আমার পুরনো 30টা ভিডিও যদি আপনারা দেখে থাকেন, তারপরে এটা বুঝতে কিন্তু অনেক সুবিধা হবে। তার একটাই কারণ, আমি কি করে সুইং ট্রেড করা যায়, কি করে ইনভেস্ট করা যায়, মার্কেটের তেজি বা মন্দি কি করে বোঝা যায়, তার উপরে ডিটেলস আলোচনা করেছি। আজকের বিষয় হচ্ছে যে কি করে এক টোটাল ব্যাপারটাকে সামারাইজ করে সুন্দর করে ব্যাপারটাকে বোঝা যায়। অদ্ভুত ব্যাপার, এই নিয়মগুলো যদি আমি 2008 সালের আগে জানতাম, যেহেতু আমরা তো যা শিখেছি লস করেই শিখেছি, ভুল করেই শিখেছি, আমাকে 8 সালে যদি এটা বলার কেউ থাকতো তাহলে আমাদের অনেক টাকা বাঁচতো। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের খুব কাজে লাগবে। আপনাদের জন্য শুভাকাঙ্ক্ষী থাকে। খুব সাধারণ মানুষ যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চাইছেন, অন্য কাজের সঙ্গে যুক্ত আছেন, হাউসওয়াইফ যারা সবাই আছেন, এই পয়েন্টগুলো যদি মাথায় রাখেন খুব সুন্দর ইনভেস্ট করা যাবে। তাহলে ট্রেন্ড আমি দেখে ফেললাম, মার্কেটটা চার্ট হায়ার হাই করতে করতে যাচ্ছে কিনা, বা লোয়ার লো করতে করতে যাচ্ছে কিনা, বা মুভিং অ্যাভারেজ অনুযায়ী 35 বা 50 মুভিং অ্যাভারেজের ওপরে আছে কিনা, কিংবা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স টানা আছে, সাপোর্টের ওপরে যাচ্ছে কিনা। তার একটা কারণ, এই প্রত্যেকটা পয়েন্ট নিয়ে এক একটা ক্লাস করা যায়। আমি প্রায় ঘন্টা 4 ক্লাস নিয়েছি এইটার ওপরে দাঁড়িয়েই। এটাকে ছোট্ট একটা ভিডিওর মধ্যে দেওয়ার চেষ্টা করছি। যদি কখনো আমাদের মুখোমুখি দেখা হয়, এই নিয়ে আরও ডিটেলস আলোচনা করা যাবে। ট্রেন্ড দেখার পর হচ্ছে মুভমেন্ট। একটা মনে রাখবেন, একটা স্টক ট্রেন্ড নিয়েছে, ট্রেন্ড তেজি, কিন্তু হতেই পারে কিছুটা যাওয়ার পরে সে হাঁপিয়ে গেছে, বা নির্দিষ্ট কিছুদিন ধরে একই দামের রেঞ্জের মধ্যে ওঠানামা করছে, কিন্তু সে বুলি স্টক, মানে সে স্টকটা তেজি আছে। তাহলে আমরা ধরে নিতে পারি যে স্টকটা কিছুটা ওপরে গেছে এবং একটা জায়গায় গিয়ে কিছুটা ওয়েট করছে। হতেই পারে সেই স্টকটা আবার নতুন একটা র্যালি নেবে, নতুন একটা দিকে ছুটতে শুরু করবে। আমি জানি নিফটি 25,000 থেকে পড়ে গেছে, 24,800 নিচে চলে এসছে। আমি আজকে ট্রেডিং সংক্রান্ত কোনো উত্তর এই ভিডিওতে দিচ্ছি না। আমি জানি আমি যা যা বলেছি সে অনুযায়ী মার্কেটে যেরকম চলছে, আপনার যারা প্রফিট হচ্ছে এনজয় করুন। আজকের টপিকে আমি কোনো প্রশ্নের উত্তর দেবো না, কারণ আজকে অনেকগুলো পয়েন্ট আমাকে বলতে হবে। তাহলে ট্রেন্ড তেজি, আমি ধরছি মুভমেন্ট আমরা কিনতে চাইছি, এটা মন্দির ক্ষেত্রেও তাই। যেই স্টকটা আপনি কিনেছেন তার মুভমেন্টটা কিছুটা থমকে গেছে, আবার হতে পারে। তাহলে আমাদের প্রথমে দেখতে হবে যে স্টক যে সেক্টরে কিনতে চাইছি সে সেক্টরটা তেজি আছে কিনা, স্টক মার্কেট তেজি আছে কিনা, এবং যে স্টকটা কিনতে চাইছি তার ব্যবসা ভালো হচ্ছে কিনা, এবং তার মুভমেন্ট পজিটিভ। সেই পজিটিভ মুভমেন্টের কারণে মধ্যেখানে যদি দাঁড়িয়ে যায় বা কিছুটা কারেকশান হয়ে নিচে চলে যায়, আমরা সেই টার্গেটটাকে আমাদের সেই স্টকটাকে টার্গেট করব, এবং মুভমেন্টটা হওয়ার আগে যদি আমরা ঢুকতে পারি, এর মধ্যে মুভিং অ্যাভারেজ, সাপোর্ট, রেজিস্ট্যান্স সমস্ত কিছু আছে। কোনো জিনিসটা কোনো জায়গার থেকে আলাদা নয়। আজকে মানে বোঝাতে চাইছি যে যেই সেক্টরটা আপনি কিনতে চাইছেন সেই সেক্টরটা হতেই পারে যে ধরুন মার্কেট পড়তে শুরু হলো, কিন্তু মার্কেট পড়তে শুরু হওয়ার সময় আইটি বা ফার্মা সেক্টর কিন্তু তখন একটা ডিফেন্সিভ সেক্টর হিসেবে বাড়তে শুরু করে। সেই জায়গায় দাঁড়িয়ে ফার্মা বা আইটি যেটা আপনি নির্বাচন করেছেন, তার মধ্যে যে স্টকটা আপনি নির্বাচন করেছেন তার মুভমেন্টটা খেয়াল করুন, যে প্রচণ্ড গতিতে এসে তারপরে সে কিছুক্ষণ দাঁড়িয়ে আছে কি, তারপরে আবার যদি মুভমেন্ট নিতে চায় তখন আপনি ইনভেস্ট করতেই পারবেন। যে স্টকটা যদি সিরিয়াসলি ভাবেন, যে স্টকটা আপনি নজর করেছেন এটা নজরে নিশ্চয়ই আসবে। 3 নম্বর হচ্ছে রিস্ক। এই রিস্ক কি হচ্ছে, যে ছবিটা আপনি দেখেছেন, চক আউট করেছেন, প্ল্যান স্টক আপনার নির্বাচন করা আছে, এবার আপনি একটা মুভিং অ্যাভারেজের ওপরে, নর্মালি আমি এই মুহূর্তে বলেছি যদি 9, 15 এবং 25 মুভিং অ্যাভারেজের ওপরে থাকে, এবার কালকেই মার্কেট পড়ে গেছে, জানি অনেকে প্যানিক হয়ে গেছেন, তার সঙ্গে পড়াশোনার তো কোনো সম্পর্ক নেই। পড়াশোনা করলে অদূর ভবিষ্যতে আবার প্রফিট হওয়ার চান্স আছে। তাহলে রিস্ক দেখা যাচ্ছে যে আমি যেখানে বাই করছি সেখান থেকে নিয়ারেস্ট সাপোর্ট কোথায়, নিয়ারেস্ট সাপোর্ট বা কোন জায়গা থেকে প্রচণ্ড ভলিউমে স্টকটা বেড়ে অনেকটা ওপরে উঠে এসছে। আমি এটা কোনো বাইং রেকমেন্ডেশন নয়। আপনারা যদি দেখেন একটা স্টকের মানে যে কোনো স্টকের ক্ষেত্রেই যে লাস্ট মুভমেন্টটা কোন জায়গা থেকে হয়েছে, কঙ্করের যদি দেখেন, সিডিএসএল এর যদি দেখেন, এই স্টকগুলো একটা দারুণ মুভমেন্ট হওয়ার পরে একটা জায়গায় দাঁড়িয়ে গেছে বা কিছুটা কারেকশন হয়েছে।
আপনি যে কোনো স্টক দেখুন, তার মুভমেন্ট দেখলেন, সে থমকে গেছে, সে নিচে পড়ছে, আপনি যেখানেই কিনতে চান মনে রাখবেন চার্ট যখন তৈরি হয়েছে সেখানে কোনো একটা স্মার্ট মানি তো হাত বদল হয়েছেই। ওপরে উঠেছে মানে স্মার্ট মানি, মানে এফআইআই ডিআই বড় বিগ মানি ওখানে বাই হয়েছে। কোনো একটা জায়গা থেকে শেয়ারটা পড়ে গেছে উইথ ভলিউম, তার মানে সেখান থেকে কিছুটা সেলিং হয়েছে। এই প্রত্যেকটা দামই খুব ইম্পর্টেন্ট। কথা ঠিক যে চার্ট দেখে হয়তো প্রত্যেকটা অতীতের পারফরমেন্স বর্তমান পারফরমেন্সকে নির্দেশ নাও করতে পারে, কিন্তু আমাদের হাতে যা রিসোর্স আছে সেই নিয়ে আমাদের চলতে হবে। তাহলে আমরা দেখব যেখানে স্টকটা আমরা কিনছি সেটা 25-35 মুভিং অ্যাভারেজের কতটা ওপরে, যেহেতু মার্কেট হাই আছে, সাডেনলি যদি পড়ে যায় আমার স্টকটার যেন কোনো ক্ষতি না হয়। এর অনেক অন্যদিকের আলোচনাও করা যায়, সেটা আমি একটু বাদে আলোচনা করে দিচ্ছি, আপাতত এইটা বোঝার চেষ্টা করুন। তাহলে বললাম ট্রেন্ড, মুভমেন্ট, রিস্ক। রিস্ক মানে হচ্ছে এই শেয়ারটা কিনলে আমাকে ক টাকার ধাক্কা দিতে পারে, সেটা আপনার ক্ষমতা অনুযায়ী 1 সপ্তাহ হতে পারে, 1 মাস হতে পারে, 3 মাস হতে পারে। যদি সেই ব্যবসাটার ওপর আপনার ভরসা থাকে, ব্যবসাটার শেয়ারের যদি পূর্ববর্তী পারফরমেন্স ভালো থাকে, তাহলে সেটা না কেনার কোনো কারণ নেই। যদি আমি ধরে নিই ইটস আ বাই অনলি মার্কেট, যদিও ট্রেডিংয়ের ক্ষেত্রে বাই সেল দুটোই হয়, আমি আর সেই বিতর্কে যাচ্ছি না। 4 নম্বর হচ্ছে টাকার ভাগ। এটা আমি অন্য ভিডিওতেও বলেছি, আবার বলেছি, আপনার যদি 100 টাকা ধরি, আপনার কাছে এককালীন কিছু টাকা আছে, যারা কিছু কিছু টাকা করে কিছু কিছু ভালো স্টক কেনেন, এটা তাদের ক্ষেত্রেও প্রযোজ্য। তার একটা কারণ সবসময় তো শেয়ার কেনার পরিস্থিতি থাকে না। মার্কেট যখন আপ থাকে লোক একটু অল্প স্টক কেনে, মার্কেট যখন পড়ে যায় তারা একটু বেশি লগ্নি করে। টাকার ভাগটা এমনই রাখতে হবে যে আপনার কাছে যদি 100 টাকা থাকে, এই 100 টাকায় 10 থেকে 12টা স্টক কিনলেই শেয়ার মার্কেট থেকে সুন্দর প্রফিট করা যায়। সুইং ট্রেড যদি আপনি করতে চান তখন 2টো বা 3টের বেশি স্টকে কখনো সুইং ট্রেড করবেন না। আপনার 100 টাকা যদি থাকে, এই 100 টাকার মধ্যে 50টা টাকা রাখুন গুড স্টকে ইনভেস্ট করার জন্য, 30টা টাকা রাখুন, মানে 30% টাকা রাখুন সুইং ট্রেড করার জন্য, আর 20% টাকা আপনি ট্রেডিংয়ের জন্য রাখতেই পারেন। সেই ট্রেডিং আপনি কমোডিটি মার্কেট হতে পারে বা অন্য কোনো সেক্টর হতে পারে বা রোজকার কেনাবেচা হতে পারে। কিন্তু আজকের বিশেষ আমাদের এই ভিডিওটা মূলত রিটেলার কি করে প্রফেশনাল ইনভেস্টরের মতো ভাবতে পারে। তাহলে প্রফেশনাল ইনভেস্টররা প্রথম যে 4টে বললাম, ট্রেন্ড, মুভমেন্ট, রিস্ক আর টাকার ভাগ, তাদের টাকার ভাগ এত ডিসিপ্লিন থাকে যে তারা যে কোনো স্টক তাদের 5%-এর বেশি কখনো তাদের এক্সপোজার থাকে না। তাকে যদি 100 টাকা থাকে কোনো একটা বিশেষ কোম্পানির শেয়ার, সে তার মূলধনের 5%-এর বেশি কেনে না। হ্যাঁ, যদি সেই সেক্টরটা তার মনে হয় দুর্ধর্ষ মুভমেন্ট নিতে পারছে, সে সেই সেক্টরের হয়তো আরও কিছু স্টক কিনতেই পারে। ধরুন, এটা কোনো বাইং রেকমেন্ডেশন নয়, ফার্মা যদি ভালো হয় তাহলে লুপিন, সান ফার্মা আর ডক্টর রেড্ডিস, যদি এগুলো দামগুলো অনেক বেশি, কিন্তু দামি জিনিসের দাম একটু বেশি হয়, তাহলে আপনি একটা কোম্পানি না কিনে ফার্মাতে ঢুকতে চাইছেন, 3টে ভালো কোম্পানি বেস্ট যে তাদের সঙ্গে থাকতেই পারেন। এর সঙ্গে কোন 1.5 টাকার শেয়ার 8 টাকা হলো আজকে, এই নিয়ে আমি কোনো কথা বলছি না। টাকার ভাগের পরে হচ্ছে সাইকোলজিক্যাল ফ্যাক্টর। একটা কথা মনে রাখবেন, আপনি যতই ভালো ট্রেন্ড দেখুন, আপনি মুভমেন্ট বুঝতে পারলেন, আপনি রিস্ক বুঝলেন, টাকার ভাগও সব ঠিক আছে, এই 4টি যদি ঠিক থাকে তখন আপনার সাইকোলজিক্যাল ফ্যাক্টর ঠিক থাকবে। আপনি যে কোনো ট্রেড করুন, যে কোনো ইনভেস্ট করুন, আপনার কমফোর্ট জোনে থেকে এটা করবেন। এমন কোনো কিছু করবেন না, যেটা আমি আমার 2-3 নম্বর ভিডিওতেও বলেছি, যে কোনো ট্রেড করে, কোনো ইনভেস্ট করে টেনশনে যদি আপনার হার্টবিট বাড়তে শুরু করে, আপনার দুশ্চিন্তা হতে শুরু করে, রাস্তায় অন্যমনস্ক হয়ে পড়ছেন, রাতে ঘুমোতে প্রবলেম হচ্ছে, তাহলে আপনি আপনার নর্মাল লাইফের বাইরে গিয়ে কোনো কাজ করছেন, নর্মাল আপনার যে ইকোনমিক্যাল স্ট্যান্ডার্ড তার বাইরে থেকে গিয়ে কাজ করছেন। কখনো এই ভুলটা করবেন না। সাইকোলজিক্যাল ফ্যাক্টর যদি আপনার রিল্যাক্স থাকে, আপনি শেয়ার মার্কেটে খুব ভালো ইনভেস্ট করতে পারবেন এবং ট্রেডিংও ভালো করতে পারবেন। এইবার আসছে 3টে মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার: স্টপ লস অ্যান্ড অ্যাভারেজ, ট্রেডিং অ্যান্ড ইনভেস্টমেন্ট গোল, আর টাইম অ্যান্ড টাইমিং। এই স্টপ লস অ্যান্ড অ্যাভারেজ, এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা। আমরা এইটা একদম জানতাম না, এই জন্য আমাদের প্রচুর টাকা লস হয়েছে। যে স্টকটা আপনি কিনছেন কিছুদিনের জন্য, সুইং ট্রেড করতে চাইছেন, আপনার কাছে ভালো খবর আছে, আপনি ছবি দেখে ট্রেডটা করতে পেরেছেন, সেটাকে আগে থেকে একটা স্টপ লস ভেবে রাখবেন। ধরুন 234-এর শেয়ারটা আপনি ঢুকতে চাইছেন, আপনি ঠিক করছেন 10% লসে কেটে দেবো, 234 মানে 23-24 টাকা আপনার স্টপ লস থাকতেই পারে 10%। এটা আগে থেকে ভেবে রাখুন যে এই শেয়ারটা আমি কিনছি, এটা এই মুভমেন্টটাকে আমি ক্যারি করব, একটু কিছুদিনের জন্য শেয়ারটা রাখবো, শেয়ারটা যদি 10% লস চলে যায় আমি কেটে দেবো। আর এক ধরনের ইনভেস্টমেন্ট হয় গুড স্টক বা ভালো ব্যবসাটা বোঝেন, আপনি সেটা আগে থেকেই ঠিক করে রেখেছেন, 234-এ কিছু কিনবো, 200-তে কিছু কিনবো, 180-তে কিছু কিনবো। এটা অ্যাভারেজিং। মনে রাখবেন, আপনি স্টক কিনেছেন
বা কোনো ট্রেড করেছেন সেটাকে বিপদে পড়েছেন, সেইটাকে অ্যাভারেজ করতে যাচ্ছেন, এটা বিজনেস প্ল্যান নয়। যদি স্টক মার্কেট একটা ব্যবসা হয়, যদি আপনি সিরিয়াসলি এটা ভাবেন, যদি আপনি জুয়ো খেলতে না এসে থাকেন, তাহলে সবার প্রথমে আগে নিজের কাছে অনেস্ট হতে হবে। আমি এই স্টকটা কিনেছি, সুইংটা করব, আপনি সব জিনিস মেনটেন করেছেন, দারুণ চার্ট দেখতে পারেন, কিন্তু যদি আপনার কাছে কেনার আগে থেকে এটা ঠিক না থাকে যে এইটুকুনি পার্সেন্টেজ দেখবো, লস বুক করে চলে যাব, এই পার্সেন্টেজে প্রফিট বুক করব। আর যদি আপনার এরকম কংক্রিট প্ল্যান থাকে, এমন অনেক প্রচুর স্টক আছে, আমি ইউটিউব বলে বলতে পারছি না, যদি আমাদের কোনোদিনও ফেস টু ফেস দেখা হয় আমি একশো এক স্টক আপনাদের বলে দিতে পারবো। কেন? তার একটা কারণ, সেটা বন্ধুত্বমূলক আলোচনা হবে, আমি পড়াতে বলতেই পারি, কিন্তু ইউটিউবে স্পেসিফিক স্টকের কথা আমি বলতে পারি না। এমন কিছু স্টক আছে যারা চিরন্তন স্টক, তাদের অ্যাভারেজই করা যায়, তাদের বিভিন্ন দামে কেনা যায়, সেক্টর অনুযায়ী খুব সুন্দর লগ্নি করা যায়। লগ্নির টাকার পরিমাণ যে পরিমাণই থাক, 10,000 টাকাতেও সুন্দর কাজ করা যায়, আর না জানলে 10 লাখ টাকাটাও যথেষ্ট নয়। এবার আসছি ট্রেডিং অ্যান্ড ইনভেস্টমেন্ট গোল, এইটাই মূল কথা। আমরা যারা শেয়ার মার্কেটে বেশ কয়েক বছর টিকে গেছি, আমি আমার নতুন যারা এসছেন, আপনার বয়স যাই হোক, শেষ 5-6 বছর 7 বছর যদি আপনি শেয়ার মার্কেটে এসে থাকেন, এইটা মনে করার চেষ্টা করবেন আপনার গোলটা কি, লক্ষ্যটা কি। আমি এটা ইনভেস্টের ক্ষেত্রে অনেকেই বলি যে তুমি ইনভেস্ট করে তুমি নিজে বেড়াতে যাবে, তুমি তোমার লাইফকে বড় করবে, না তুমি ইনভেস্ট করছো তোমার সন্তানের জন্য, না তুমি ইনভেস্ট করছো তোমার নাতি নাতিদের জন্য। এই জায়গাটা খুব পরিষ্কার থাকতে হবে। আজকাল করোনার পরে তো এখন প্রচুর লোকজন এসছে, শেয়ার মার্কেট অনেক সমৃদ্ধ হয়েছে, সবাই শেয়ার মার্কেট থেকে ইনভেস্ট করতে চাইছে। কিন্তু এই ভিডিওগুলো করার পিছনে আমার মূল এই কারণ, আমি কোনো ফাইন্যান্সিয়াল ইনফ্লুয়েন্সার নই। আমি ভালো ভালো কথা বলে প্রচুর লোককে স্টক মার্কেটে আনতে চাইছি, এই জন্য আমি ইউটিউব চ্যানেল করিনি। আমি ইউটিউব চ্যানেলটা এইখানে করেছি যে কি বিপদ, এইটা একটু বোঝার। তার একটাই কারণ, এইটা বলার লোক নেই, সত্যি নেই। প্রত্যেকে লোভ বিক্রি করে, নয় তাদের জ্ঞানটা বিক্রি করে। আমি বলতে চাইছি আপনি নিজেই পারবেন। নিজেদের, আমাদের প্রত্যেকের মধ্যে এই যুক্তি তর্ক বোধটা আছে, শুধু স্টক মার্কেটে এসে আচমকা প্রচুর টাকা প্রফিটের জন্য গন্ডগোলটা হয়ে যায়। তাহলে আপনার ট্রেডিং, আমি এই টাকা নিয়ে ট্রেডিং করছি, এই ট্রেডিং থেকে আমি প্রত্যেক দিন কিছু ইনকাম করব, বা একটা ট্রেড থেকে বেশি ইনকাম করব। যারা অরিজিনাল ট্রেডিংয়ের লোক তারা এইটুকুনি বলেন, এটা অন্যভাবে কিছু নেবেন না, আমি কোনো কাজকে ছোট করছি না, কিন্তু কিছু কথা না বললে বড় কথা বোঝা যায় না। আপনি কি রাজমিস্ত্রি বা দিনমজুরের কাজ করতে চাইছেন? তাহলে রোজ কিছু ইনকাম করার চেষ্টা করুন। না আপনি যে সিভিল ইঞ্জিনিয়ার বা যে আর্কিটেকচার প্ল্যানটা করে দিয়েছে সে অনুযায়ী ভাবতে চাইছেন। রোজ যদি ইনকাম করার চেষ্টা করেন, আপনি মনে রাখবেন আপনি বিপদে পড়বেন। রোজ ইনকাম করলেই অল্পই ইনকাম হয়, এবং সেটা একটা স্ট্যান্ডার্ড পর্যন্ত কোনোদিনও তুলে নিয়ে যাওয়া যায় না। আর আপনার যদি প্রপার প্ল্যান থাকে, আবার সেই পুরনো কথাটাই আসছি, কারণ এই উদাহরণটা যতদিন মার্কেট চলবে আমি বলবো, 52,800, 53,000 ব্যাংক নিফটি, 50,000 নেমে গেছিল, আবার 51,800 এসছে, আবার কালকে 1,000 পয়েন্ট পড়ে গেছে। যারা রোজ কল পুট করেন, রোজ 500-600 টাকা 800 টাকা ইনকাম করেন, আপনারা দেখে নিন শেষ 2 মাসে যারা পজিশনাল ব্যাংক নিফটি বেচে প্রফিট করছে, বা যারা পজিশনাল নিফটিকে বেচছে, বা যারা পজিশনাল স্টকে কাজ করে, তারা কত টাকা এককালীন ইনকাম করে। রোজ ট্রেড করার প্রয়োজন হবে না, এতেই পেট ভর্তি হয়ে যাবে। তাহলে ট্রেডিং গোল এটা। আর ইনভেস্টমেন্ট গোল, ওই যে স্টক কিনেছি সেই স্টকটা কত পার্সেন্টেজ ওপরে বেচবো। বা এরম হতে পারে, বর্ষাকালে সিমেন্টের শেয়ারের দাম পড়ে থাকে, আমি বর্ষাকালে একটু ইনভেস্ট করি, যখন ডিসেম্বর আসবে বা শীতকাল আসবে তখন সিমেন্ট সেক্টর ভালো হবে, আমি বেচে দেবো। বা এই ফেস্টিভ সিজন আসছে, ফেস্টিভ সিজনে যে সেক্টরগুলো তেজি হয়, এমন কিছু জটিল ব্যাপার একটু চোখ কান খোলা রাখলেই বুঝতে পারবেন। তা সেই শেয়ারগুলো যদি আমি কিনি, ফেস্টিভ সিজনে যে 3 মাস, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তাতে কি মুভমেন্ট হবে, তাতে যদি ভালো মুভমেন্ট না হয় আমি বেচে দেবো। কোনো যারা সিনেমা ভালো বোঝেন, সিনেমা দেখতে ভালোবাসেন, ফেস্টিভ সিজনে যে সিনেমা কোম্পানির শেয়ারগুলো আছে, যদি ভালো ভালো শেয়ার আসে, তাহলে সিনেমা কোম্পানির শেয়ারগুলো বাড়বে। এগুলো কোনো রেকমেন্ডেশন নয়, আমি বোঝানোর জন্য বলছি। তাহলে ট্রেডিং গোল আর ইনভেস্টমেন্ট গোল আপনার যেন ঠিক থাকে। আর লাস্টে দ্য ভাইটাল, সবচেয়ে বিতর্কিত ব্যাপার, টাইম অ্যান্ড টাইমিং। কোনো স্যার দুটো কথা তো একই না, দুটো কথা এক নয়। ট্রেডিংয়ে যেমন একটা দিনের মধ্যে বিভিন্ন টাইমে বিভিন্ন রকম ট্রেড হয়, ইনভেস্টেও একটা বছরে বিভিন্ন টাইমে বিভিন্ন রকম ট্রেড হয়। তার সঙ্গে শেয়ার মার্কেটের মুভমেন্টের যেমন সম্পর্ক আছে, ঠিক তেমন আপনি টাইম ঠিক করে রেখেছেন, টাইমে সব কিছু ঠিক আছে, টাইমিংয়ে মাঝে মধ্যে গন্ডগোল হয়ে যায়। যে আপনি ঠিক করেছেন অক্টোবর মাসে আমি এই কাজটা করব, বা এ কোম্পানির শেয়ার এইটা আমি এই সময় কিনবো, কিন্তু হতে পারে সেই সময় মার্কেটের এমন পরিস্থিতি হলো যে আপনার আগে থেকে করা ক্যালকুলেশনকে সে কাঁপিয়ে দেবে, আপনাকে ডাইভার্ট করে দেবে। সেই সময় মনে রাখতে হবে আপনার টাইমিংটা যেন ঠিক থাকে।
আপনি দিনের কোন সময় ট্রেড করছেন, বা সপ্তাহের কোন দিন ট্রেড করছেন, বা মাসের কোন সময় ট্রেড করছেন, এই ব্যাপারটা আপনার মাথায় খুব পরিষ্কার থাকতে হবে। মনে রাখবেন, আপনি মার্কেটকে কখনো টাইম করতে পারবেন না। আপনার সুবিধা অনুযায়ী মার্কেট চলবে না। মার্কেটের দৃষ্টিভঙ্গি অনুযায়ী, মার্কেটের মুভমেন্ট অনুযায়ী আমাদের নিজেদের তৈরি করে নিতে হবে। যে কোনো কাজের ক্ষেত্রে তাই হয়। আমরা এটা অনেকটা বলি, সারা বছর তো অনেক ছাত্রছাত্রী পড়ে না, তারা মোটামুটি পড়াশোনার মধ্যে থাকে। পরীক্ষার সময় আমাদের হতো ঠাকুরকে ডেকে আমরা বলতাম, ঠাকুর মনটা মাথায় ঠান্ডা রাখো, আমি যেন সব পরীক্ষা লিখতে পারি। শেষ 1 মাস টিভি দেখা বন্ধ, খেলা বন্ধ, এইভাবে আমরা পরীক্ষার আগে পড়াশোনা করতাম। এখন তো আবার শুনছি সেমিস্টার এসে যাবে, তাহলে সারা বছরে অল্প অল্প পড়তে হবে। আমাদের বছরে 3টে পরীক্ষা ছিল, সেই সময় বেশি মনোযোগ দিয়ে পড়তাম। শেয়ার মার্কেটেও কিন্তু যখন মুভমেন্ট ভালো চলবে, প্রচুর ঘটনা ঘটবে, খারাপ ঘটনা ঘটবে, মার্কেট পড়ে আসবে, সেই সময় আপনি যদি কখনো ভাবেন একদম নিচে কিনবো, কেনা যাবে না। প্রাইস সবসময় বড় কথা নয়, টাইমটাও বুঝতে হবে। ঠিক যেই কারণে ভোটের রেজাল্টের আগে আমি কিছু কথা বলেছিলাম, এই মুহূর্তে মার্কেটে নতুন ঘটনা কিছু হওয়ার নেই, আমেরিকার ইলেকশনের আগে। তাহলে এই সময় আপনাকে টাইম এবং টাইমিং সম্পর্কে ভীষণ পরিষ্কার ধারণা থাকতে হবে। কেন? আবার বলছি, আপনার প্ল্যান 2-3 মাস আগে করা আছে, হতেই পারে 2-3 মাস বাদে যে ঘটনাটা আপনি ভাবছিলেন সে ঘটনাটা জাস্ট 20 দিনের মধ্যে হয়ে গেল। তখন কিন্তু আপনার প্রি প্ল্যান অনুযায়ী, স্যার আপনি তো বলেছেন আগে থেকে প্ল্যান চক আউট করতে, না, প্ল্যান চক আউট করেছেন স্বাভাবিকভাবে। শেয়ার মার্কেট কখনো স্বাভাবিক নাও ভাবতে দিতে পারে। তাহলে আবার একবার বলি, 8 পয়েন্ট এজেন্ডা, ট্রেন্ড, মুভমেন্ট, রিস্ক, টাকার ভাগ, সাইকোলজিক্যাল ফ্যাক্টর, স্টপ লস করবো না অ্যাভারেজ করব, ট্রেডিং অ্যান্ড ইনভেস্টমেন্ট গোল, আর টাইম অ্যান্ড টাইমিং। এই 8টা বিষয় স্টক মার্কেটের ইনভেস্টের জন্য প্রত্যেকের জানা উচিত। আমি আবার বলছি, এই প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আরও ইলাবোরেট বলা যায়, কিন্তু আমি চাইছি অন্তত আপনাদের কাছে ফ্রেম আউট থাকুক যে একটা ইনভেস্টমেন্ট এত ছেলে খেলা নয়, এত ছোট ব্যাপার নয়। এই জিনিসগুলো মাথায় রাখলে সে নামতা হয় না, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। ছোটবেলায় নামতা পড়েছিলাম, পরে বড় হয়ে কত অঙ্ক শিখেছি, যোগ বিয়োগ শিখেছি, ঐকিক নিয়ম শিখেছি, অ্যালজাবরা, ত্রিকোণমিতি, আর পরে ডিফারেন্সিয়াল ইন্টিগ্রাল ক্যালকুলাস, আরও ম্যাথামেটিক্সের কোনো জটিল ব্যাপার, কিন্তু সেই নামতাটা কাজে লেগেছে চিরকাল। এটা ধরে নিন শেয়ার মার্কেটের ইনভেস্টমেন্টের নামতা। যারা খুব সাধারণ মানুষ, যারা আমার ইউটিউব চ্যানেল দেখছেন, যাদের মনে হয় আমি তাদের এতটুকুনি হলেও কোনো কাজ করতে পেরেছি এই 3 মাস, তারা এই প্ল্যানটা মনে রাখবেন। যারা অনেক কিছু জানেন তাদের জন্য আমার শুভেচ্ছা রইল। এবার আসি বি, দেখা যাচ্ছে রে? আচ্ছা, এখানে 4টে জিনিস। এই 4টে জিনিসের মধ্যে ধরুন আমি লগ্নি করে ফেলেছি, তাহলে এন্ট্রি অ্যান্ড এক্সিট, কি দামে কিনেছি এটা আমার ধারণা রয়েছে, কোন দামে বেরোবো প্রফিটের ক্ষেত্রেও বা লসের ক্ষেত্রেও, বা কোন দামে আমি অ্যাভারেজ করবো। মনে রাখবেন, প্রত্যেকটা জিনিসের সঙ্গে সম্পর্কযুক্ত। স্টক মার্কেটে কোনো একটা আলাদা ব্যাপার নয় যে এ মানে এটা আর বি মানে এটা, আমি যখন বি পড়বো তখন এ ভুলে যেতে হবে, ব্যাপারটা সেরকম নয়। ব্যাপারটা খুব সিম্পল। যদি আপনার মাথায় একবার টোটাল ব্যাপারটা প্ল্যান হয়ে যায়, আপনাকে তো কোনো পরীক্ষা দিতে হচ্ছে না, আপনি খাতায় লিখে রাখুন নিজে কি করতে চাইছেন, সেই জিনিসটা যদি একবার ডায়েরিতে লেখেন, তাহলে দেখবেন মাথা অনেক পরিষ্কার থাকবে। আপনি লিখুন না, এই মুভিং অ্যাভারেজ অনুযায়ী ওপরে গেলে আমি কিনবো, এই অনুযায়ী নিচে গেলে বেচে দেবো, বা আমি এত টাকা লগ্নি করে আমি 10,000 টাকা লগ্নি করেছি, আমার যদি 1,000 টাকা লস হয় কেটে দেবো। ইটস অলসো এ ড্রিল, ইটস অলসো এ প্র্যাকটিস। এই জিনিসগুলো যদি করে যান খুব উপকার হবে। তাহলে এন্ট্রি অ্যান্ড এক্সিট আগে থেকে প্ল্যান রয়েছে। এইবার আসি হোল্ডিং, মানে আপনার যে পোর্টফোলিওটা আছে, এই পোর্টফোলিও পজিটিভে আছে না এই পোর্টফোলিও নেগেটিভে আছে। যদি পোর্টফোলিও পজিটিভে থাকে, মাঝে মধ্যে প্রফিট বুক করুন। মার্কেট মুভমেন্ট অনুযায়ী আপনাকে চলতেই হবে। 8টা স্টক আছে, 4টে প্রফিট চলছে, যেগুলো ভালো প্রফিট চলছে সেগুলোর কিছু বেচে দিলেন, যেগুলো কম মুভমেন্ট হচ্ছে সেগুলো বেশি বেচে দিন। পারফর্মিং অ্যাসেটসকে সবসময় বোনাস হিসেবে ভাবতে হবে, নট পারফর্মিং অ্যাসেটসকে সবসময় ভাবতে হবে এটা আমায় নিচের দিকে নামিয়ে দিতে পারে। এইটা মনে রাখতে হবে। আমি এটা বলি, যদিও এই নিয়ম একদম ঠিক নয়, আমরা ছোটোবেলায় করেছি, একটা জায়গা থেকে একটা জায়গায় দ্রুত পৌঁছানোর জন্য লোকাল ট্রেন থেকে নেমে হট করে এক্সপ্রেস ট্রেনে উঠে পড়তাম, যদি এটা ঠিক নয়, জাস্ট আমি উদাহরণ দেওয়ার কথা বলছি। তাই কখন আস্তে গাড়ি থেকে জোরালো গাড়িতে চাপতে হবে এটাকে আপনাকেই ভাবতে হবে। এইবার দেখা যাচ্ছে হোল্ডিং, মুভমেন্ট মাইনাস, দিস ইজ দ্য টাফেস্ট থিং। নিজের লসে চলা পোর্টফোলিওকে বেচে দিয়ে পারফর্মিং অ্যাসেটসের মধ্যে ঢুকে যাওয়া, বা নিজের লসে চলা পোর্টফোলিওটাকে বেচে দিয়ে আবার, যেহেতু আমি কিনেছি, আমার পোর্টফোলিওতে আছে, মানে ব্যবসাগুলোর প্রতি আমার ভরসা আছে, এই স্টকগুলোকে আবার নিচের দামে বেটার দামে কেনার চেষ্টা করাটাই হচ্ছে স্টক মার্কেটের একটা নিরন্তর প্রসেস। আপনি যদি ভাবেন ব্রেনের কমফোর্ট, আমি এই কিছু লগ্নি করলাম, একদিন দারুণ দামে বিক্রি হয়ে যাবে, হতে পারে, হোক, ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আল্লাহর কাছে প্রার্থনা করি সেটাই যেন হয়,
কিন্তু নর্মালি স্টক মার্কেট এত সহজে টাকা দেয় না। বিলিভ মি, যেভাবে মুভমেন্ট হয়ে যেভাবে প্রফিট হচ্ছে, কোন স্টকের কি প্রফিট হচ্ছে সে তো পরের কথা। আপনি তো 2-1 বছরের জন্য থাকতে আসেননি। এই ব্যবসার কোনো রিটায়ারমেন্ট নেই। এই ফ্রেমওয়ার্ক যদি মাথায় থাকে, প্রফিট হবেই, প্রফিট হবেই, প্রফিট হবেই। আসছি লাস্ট, সেক্টর সেন্টিমেন্ট। যে কথাটা আমি আগেও বলেছি, নিফটি তেজি, আপনি যে সেক্টরে ইনভেস্ট করতে চাইছেন সেটা তেজি, আপনার যে বেস্ট পারফর্মিং স্টক তাতে থাকুন বা সেকেন্ড পারফর্মিং স্টকে থাকুন। একটা কথা মনে রাখবেন, আপনার সেক্টর সেন্টিমেন্ট যদি নেগেটিভ হয় তাহলে আপনার সেই সেক্টরের শেয়ার কিনলে তা তেজি হওয়া সম্ভবই নয়। হয়নি আজ পর্যন্ত কারো। আজ পর্যন্ত যেহেতু হয়নি, আপনার সঙ্গে সেই ম্যাজিক হবে না। হ্যাঁ, আইটি সেক্টর যদি ফাটতে ফাটতে ওপরে যায়, অবশ্যই আইটির যারা ডার্লিং স্টক তারা বাড়বে। ব্যাংকিং সেক্টর যদি মন্দি থাকে, সামহাও কোনো দিন ব্যাংকিং সেক্টরে একটা তেজি মন্দি হয়ে যেতেই পারে, কিন্তু আলটিমেটলি আপনি যখন কোনো ব্যাংকিং শেয়ার কিনছেন তখন সেটাকে সুইং ট্রেড করছেন না ইনভেস্ট করছেন, এটার ব্যাপারে আপনার প্রজেকশন ভীষণ ক্লিয়ার থাকা উচিত। কত মিনিট হলো রে? আচ্ছা, তাহলে আজকের মোটামুটি একটা ভিডিও অন্তত 20-25 মিনিট তো নিশ্চয়ই হয়ে গেছে। আমি এইটা বোঝাতে চেয়েছি, প্লিজ আপনাদের যদি মনে হয় যে এটা কোনো কাজে লাগবে, এই ভিডিওকে আপনারা শেয়ার করুন। কমেন্ট করতেই পারেন, এমন কোনো কমেন্ট করবেন না যেটা খারাপ লাগে। ভালো বললে নিশ্চয়ই সবার ভালো লাগে। আর ইউটিউবের মাধ্যমে আমরা একে অন্যকে দেখছি, আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, আমি আপনাদের কাউকে দেখছি না। আমার সম্পর্কে আপনাদের কোনো আইডিয়া নেই। যারা আমাকে পড়তে এসছেন তাদের কথা আলাদা। কাল রাত্রে একজন একটি কমেন্ট করেছিলেন, আমি তাকে ক্ষমা করে দিলাম। আর এর বেশি আর কিছু বলছি না। আমরা গ্রামের লোক, আমাদের উচ্চারণ হয়তো একটু অন্যরকম খারাপ হতেই পারে, তবে আমাদের পশ্চিমবঙ্গের যারা বেশিরভাগ আঞ্চলিক লোকজনদের দেখবেন, তাদের অঞ্চল ভিত্তিক কথা বলার পদ্ধতি আলাদা। তাই আমার যদি মনে হয় যে আমার কথাবার্তা খুব পলিশ ওয়েতে নয় বা আমার উচ্চারণ ঠিকঠাক নয়, তার জন্য আমার কিছু করা নেই। তখন এই বয়সে এসে নিজেকে আর বদলানো সম্ভব নয়। আমি সমাজ সুধারক নই, আমি ইউটিউবে শেয়ার মার্কেট নিয়ে কিছু বলার চেষ্টা করছি। যদি আমার এই জ্ঞানে আপনাদের এতটুকুনি উপকার হয়, আমার তাতেই ভালো লাগবে। ভালো থাকবেন, শুভরাত্রি।